সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। আগেই পরিচয় করে দিয়েছে, ফুটবল কোচ এবং বিশ্লেষক। যদিও ফুটবল কোচ এবং বিশ্লেষক আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে, কিন্তু আজকে আপনারা জানেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে ব্যস্ততম দিন। ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি এবং অন্য অনেক খেলায় কিন্তু একসাথে জাতীয় দলের খেলোয়াড়রা খেলছেন দেশে বিদেশে। ক্রিকেটের খেলা চলছে সিলেটে, ফুটবল রাত 8টায় নেপালের সঙ্গে, হকিতে পাকিস্তানের সঙ্গে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং সিরিজ দুপুর 2টায় হকি স্টেডিয়ামে, মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সুতরাং বুঝতেই পারছেন আজকের দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটু ব্যতিক্রম। তারপরও আমরা ফুটবল নিয়ে আলাদা করে একটু কথা বলবো জুলফিকার রহমান মিন্টুর সঙ্গে। নিয়মিতই ফুটবল খেলা হচ্ছে এখন বাংলাদেশের সব ফিফা উইন্ডোতে, এশিয়ান কাপ বাছাই এছাড়াও ফ্রেন্ডলি ম্যাচ আজকে তারই অংশ। যদিও আফগানিস্তানের সঙ্গে খেলার কথা ছিল আজকে, সেটা না হয়ে হচ্ছে নেপাল। ভারত ম্যাচের আগে সেটা আসলে কতটা কার্যকরী হবে এই ম্যাচটা? না, আমি বলবো যে ভারতের সঙ্গে ম্যাচের আগে নেপালের সঙ্গে ম্যাচের ওকে, যেটা আপনি মেনশন করলেন যে আফগানিস্তানের সঙ্গে আমাদের খেলার কথা ছিল অ্যাকচুয়ালি, আনফর্চুনেটলি সেটা হয়নি, বিকজ এখানে তখন ওই ম্যাচটা হওয়ার কথা ছিল 18 তারিখে। সো এই শর্ট টাইমের মধ্যে অ্যাকচুয়ালি আরেকটা প্রতিপক্ষ বের করে নেওয়া। সো আমি মনে করি যে নেপাল ছিল খুব আমাদের সহজ একটা প্রতিপক্ষ আর কি, তাদের সঙ্গে কমিউনিকেট করে এবং আমাদের নিজেদের মাঠেই সেই ম্যাচটা অ্যারেঞ্জ করার কারণ নেপালও অ্যাকচুয়ালি আজকের ম্যাচের পরে কালকে আবার তারা ফ্লাই করবে মালয়েশিয়া, কারণ তাদেরও কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের খেলা মালয়েশিয়ার সঙ্গে। সো ইন্ডিয়াও কিন্তু অ্যাকচুয়ালি আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সম্ভবত ভুটানের সঙ্গে, যদি আমি ভুল না করে থাকি আর কি। তো নেপাল ইজ এ গুড সাইড যদি ইন্ডিয়ার সঙ্গে আমি তুলনা করতে যাই। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রস্তুতি ম্যাচটা তো একটা রিহার্সাল ডেফিনেটলি। সো এইখানে আপনি আপনার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিগুলোকে চেক করে নেবেন এবং ইভেনচুয়ালি আপনার প্লেয়ার কম্পোজিশনটাকেও আপনি চেক করবেন। সো এবারই বোধহয় সম্ভবত আমরা ফুল স্কোয়াডটা পাচ্ছি, জি, ইনক্লুডিং হামজা, শামিদ সোমসহ। অবশ্য ফাহমিদুল ইজ নট অ্যাভেলেবল বিকজ অফ হিজ সাসপেনশন। সো মোরসালিন হয়তো কিছুটা ইঞ্জুরি, যেটা একটু আগে রিপোর্টে দেখলাম আমরা। তো আমি মনে করি যে ফুল স্কোয়াডটা পাওয়াতে এখন আপনি সময়ও পাচ্ছেন অ্যাকচুয়ালি। সো আপনার জন্য কাজ করাটা খুব সহজ। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের কিন্তু এখন অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশন রাউন্ডে আর কিছু পাওয়ার নেই আমাদের, অ্যাকচুয়ালি ফিনিশ, এই চ্যাপ্টার ক্লোজ, জাস্ট টু ফিনিশ দ্য লাস্ট 2 ম্যাচ, ইন্ডিয়া এবং হচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন পর অ্যাকচুয়ালি আমাদের মাঠে খেলা হচ্ছে এবং ইন্ডিয়ার সঙ্গে বলতে গেলে এই সাবকন্টিনেন্টে মোটামুটি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল বাংলাদেশের। সো এই ম্যাচটা এটা একটা অন্যরকম আসলে ইমোশনের জায়গা কাজ করবে এবং দর্শকদের জন্য আমি যেটা জানি যে মোটামুটি সমস্ত টিকিটই সোল্ড আউট। সো কম সময়ের মধ্যে এবং স্টেডিয়াম একদম প্যাক থাকবে। সো আমি মনে করি আমাদের আসলে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জেতা উচিত। এবং আমার দেখা, টু বি অনেস্টলি, গত 25 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল টিম ছিল ইন্ডিয়ার এটা। যদিও তারা এই স্বল্প সময়ে আবার কিছু কিছু নতুন প্লেয়ার ইনক্লুড করছে এবং কিছু অরিজিন প্লেয়ারকেও তারা আনছে। রায়ান উইলিয়ামসের কথা আমরা জানি, অস্ট্রেলিয়ান, এবং এফসি বেঙ্গালুরুর হয়ে খেলে থাকে সে। সো সম্ভবত সে আমাদের সঙ্গে খেলতে পারে। তার কিছু এত জটিলতা থাকতে পারে, সেগুলি হচ্ছে তার পাসপোর্ট সংক্রান্ত বা অন্যান্য আপনার জটিলতা, সেগুলি যদি নিরসন হয় তাহলে ডেফিনেটলি সে আমাদের সঙ্গে ম্যাচে খেলবে। সো ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটা অ্যাকচুয়ালি আমাদের জেতা উচিত। এটা হচ্ছে যে আমরা আমাদের একটা জিনিস যদি দেখি, প্লেয়িং ক্যারিয়ারও আবাহনী মডার্নের সঙ্গে ম্যাচ, আমি এটা ওইভাবে এটাকে রেলেভেন্ট করতে চাচ্ছি এইভাবে যে আপনি দেখেন হয়তো দেখা গেল যে লিগ টাইটেলে আবাহনীর আসলে শিরোপা জেতার কোনো সুযোগই নেই, বাট ম্যাচটা মডার্নের সঙ্গে প্রেস্টিজিয়াস ম্যাচ অ্যাকচুয়ালি। সো এই ম্যাচটাও ঠিক সেরকম আঙ্গিকে আমি দেখি, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাকে আমাদেরকে আসলে জেতা উচিত এবং আমাদের টিমের এখন যে স্ট্রেংথ আমি মনে করি সেই স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে জেতা উচিত, যদি না আমরা নিজেরা অ্যাকচুয়ালি নিজেদের ভুলে ম্যাচটা না হারি, যেটা আমরা হংকংয়ের সঙ্গে ম্যাচে দেখেছি, ইভেনচুয়ালি সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচে দেখেছি। এবং ম্যাচে অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেটা জামাল তার ইন্টারভিউতে বলছিল যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাটিটিউডটা কেমন হবে। অ্যাটিটিউডের সঙ্গে হচ্ছে গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি। যে আমি হংকংয়ের সঙ্গে যখন ম্যাচ আমরা হারছিলাম তখন আমাদের যে অ্যাটিটিউড ছিল, অ্যাপ্রোচিং ছিল, যে হাই আপ অফ দ্য পিসে প্রেসিং করা, সেই একই ধরনের অ্যাটিটিউড যদি আমরা ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ম্যাচ করতে পারি, দেন ডেফিনেটলি ইট উইল কজ প্রবলেম ফর দ্য এনি অপোজিশন টিম। আমরা ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। একটা বাংলাদেশের মাঠগুলো দেখি, একটা বড় মাঠ বানাতে পারে না? বড় মাঠ বলতে কি গ্যালারিতে বড় বেশি দর্শক, সেই দর্শক মনে করেন বেশি। আচ্ছা,
দর্শকের সংখ্যা বেশি করা যায় কিনা। জাতীয় স্টেডিয়ামে দর্শক সংখ্যা আসলে খুবই লিমিটেড। আমরা এ বিষয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ফুটবল নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ আজ রাত 8টায় জাতীয় স্টেডিয়ামে। যে জাতীয় স্টেডিয়ামের দর্শক সংখ্যা নিয়ে কিংবা গ্যালারির ক্যাপাসিটি নিয়ে দর্শকের প্রশ্ন ছিল বিরতির আগে, এবং বড় ম্যাচগুলো আসলে সেটা দেখা যায়। ইন্ডিয়া ম্যাচ আমরা দেখেছি 4-5 মিনিটের মধ্যে টিকিট বিক্রি শেষ। সুতরাং মাত্র 18-20 হাজার দর্শক সর্বোচ্চ হলে দেখতে পারে, সেই জায়গায় একটা বড় স্টেডিয়ামের চাওয়া। হঠাৎ করেই ফুটবলের প্রতি আগ্রহটা, আকর্ষণটা বেড়েছে দেখে এরকম চাওয়াটা এসেছে। না, এখানে একটা জিনিস হচ্ছে যে ধরুন আমরা এএফসি এবং ফিফার যে গাইডলাইন, রুলস অ্যান্ড রেগুলেশন, সেই অনুযায়ী কিন্তু আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং আমাদের এখানে কিন্তু চেয়ার বসানো হয়েছে। চেয়ার যদি না থাকতো তাহলে কিন্তু ক্যাপাসিটি আরও বেশি হয়ে যায়, এবং চেয়ার বসানোর ফলে কিন্তু ক্যাপাসিটিটা কমেছে অ্যাকচুয়ালি। আবার অ্যাট দ্য সেম টাইমস এটাও থাকে যে যখন কোনো একটা ম্যাচ হবে, আপনার যে ক্যাপাসিটি, যে সংখ্যা, তার থেকে 1-1.5 হাজার সিট কিন্তু আপনাকে ভ্যাকেন্ট রাখতে হবে, খালি রাখতে হবে। এটা কেন? এটা হলো সেফটি সিকিউরিটির জন্য অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি সিট যখন বসানো হয়েছে, যার কারণেই কিন্তু ক্যাপাসিটিটা কমেছে। সো এগুলি ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে যে সবসময় তো আর আপনি ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে চেঞ্জ করতে পারবেন না। ইটস ভেরি, মানে এটা একটা ব্যয়বহুল ব্যাপার অবশ্যই, এবং আমাদের মতো দেশে এগুলি আসলে খুবই কঠিন একটা কাজ। মাঠের কথা যদি আসি, আপনি বলছিলেন ভারত ম্যাচের কথা বেশি, কিন্তু নেপাল ম্যাচের রেজাল্টটা কি আসলে কোনো ম্যাটার করবে ভারত ম্যাচের আগে মেন্টালি প্লেয়ারদের টিম হিসেবে? আমি এটাকে আসলে সেভাবে মোটেও দেখি না যে রেজাল্টটা ম্যাটার করবে কিনা। কারণ হচ্ছে যে প্রস্তুতিমূলক ম্যাচে যে কোনো কিছু হতে পারে, এবং প্রস্তুতিমূলক ম্যাচে যেটা হয় যে আপনার যে স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যানটা, সেটাকে আপনি অ্যাকচুয়ালি একটু ঝালাই করে দেখতে চাচ্ছেন, এবং আপনার প্লেয়ার্স কম্পোজিশনগুলো আপনি দেখতে চাচ্ছেন। যেমন আমরা যদি দেখি যে ভুটানের সঙ্গে আমরা যে ম্যাচটা খেলেছিলাম আমাদের এখানে, তো সেই ম্যাচে অ্যাকচুয়ালি আমরা দেখলাম পরের ম্যাচে অনেক প্লেয়ার কিন্তু সেই স্টার্টিং 11-এর নাই, তাই না? এবং সেই ম্যাচে যেমন জামালের অ্যাসিস্টে হামজার গোল, আমরা যদি ভুল না করি প্রথমটাই, তাহলে পরের ম্যাচে দেখা গেলো জামাল আবার সেখানে নাই। অ্যাকচুয়ালি এগুলি আমাদের এখানে, আমি ওইভাবে নেগেটিভ অর্থে বলতে চাচ্ছি না, আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে জিনিসগুলোকে আসলে কি চিন্তা করি কি না, এটাও একটা প্রশ্নের ব্যাপার। তার কারণ আমরা যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, যে সম্ভাব্য 11 অ্যাকচুয়ালি পরবর্তী কম্পিটিটিভ ম্যাচটা খেলবে, সেই সম্ভাব্য 11কে দিয়েই কিন্তু ওই আমার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিটার রিহার্সাল দেওয়া হয়, এবং ওইখানে অন্য যারা থাকে বেঞ্চে সেই সমস্ত প্লেয়ারগুলো, কারণ ফ্রেন্ডলি ম্যাচে দেখা যায় যে অনেক বেশি প্লেয়ার আমি সাবস্টিটিউট করতে পারি, সুতরাং ওগুলি আবার চেক করা হয় যে ওই প্লেয়াররা ওটার সঙ্গে কীভাবে অ্যাকচুয়ালি কোপ করে। তো আমি অ্যাকচুয়ালি গত বেশ কিছুদিন ধরেই দেখছি আমাদের এখানে আসলে এগুলি ওরকম পরিকল্পনা মাফিক হয় না, টু বি অনেস্ট, আই এম টেলিং ইউ ইফ আই এম নট রং। কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রপার ওয়েতে যদি আপনি একটা টিমকে প্রিপেয়ার করতে চান এবং আপনার ডিজায়ার আউটকামটা যদি পেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ভারতের সঙ্গে ম্যাচে যে স্টার্টিং 11টা থাকবে, সেই স্টার্টিং 11 অনুযায়ী আপনি কিভাবে করবেন, এবং আপনার যে কিছু কিছু বিষয়, ট্যাকটিক্যাল বিষয় রয়েছে, সেগুলি আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বা এক্সিকিউট করবেন। ধরুন আমরা সেট পিসে ভেরি গুড এখন এই মুহূর্তে, সুতরাং সেট পিসটা আমরা দেখবো এখানে আমরা কতটুকু আউটকাম বের করে আনতে পারি। সো এইসব ব্যাপারগুলোই হচ্ছে আসলে মুখ্য ব্যাপার। ধন্যবাদ আপনাকে মিন্টু ভাই। আমাদের সময় আসলে আজকে কম, একদমই আমাদের শেষ করতে হচ্ছে। তবে আমরা চাই যে ড্রেস রিহার্সালে বাংলাদেশ ভালো খেলুক নেপালের সঙ্গে, আর মূল ম্যাচ ভারতের সঙ্গে যেটা 18ই নভেম্বর, সেটাতেও যেন বাংলাদেশ ভালো ফল নিয়ে আসতে পারে এশিয়ান কাপ বাছায়। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।